নমস্কার, ৫টা ৫ স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, নবান্নের খবর। মুখ্যমন্ত্রী খুশি যে নতুন যে প্রকল্প, সেই প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তত 1,5,00,000 কৃষক এবং বর্গাদাররা তারা এসেছেন, তারা সুবিধা পাচ্ছেন। গতি এসেছে এই প্রকল্পে এবং মোট 2,900 কোটি টাকা সহায়তা করেছে রাজ্য। যে প্রকল্পের আওতায় 1,05,00,000 কৃষক এবং বর্গাদার সরাসরি তাদের অ্যাকাউন্টে 293 কোটি টাকা সহায়তা। এ বিষয়ে আরো জানবো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ প্রতিনিধি। সোমরাজ, নিঃসন্দেহে এক ভালো খবর, কারণ খরার মরশুম, তার আগে ঝড়, তারপরে এই যে সহায়তা, এই সহায়তা নিঃসন্দেহে এক ভালো খবর। একটু ডিটেলে জানতে চাইবো। দেখো, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে খবরটি জানিয়েছেন তার দুটি অংশ আছে। একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যা 2019 সালের পর থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। সেই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে 1,05,00,000 কৃষককে আজ 2,900 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট মারফত দেওয়া হলো। অর্থাৎ 1,05,00,000 কৃষক আজকে রাজ্যে 2900 কোটি টাকা তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে যেসব কৃষকদের 1 একরের বেশি জমি রয়েছে তারা 10,000 টাকা করে পান। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে একদিকে যেমন এই 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা দেওয়া হলো আজকে ব্যাংক অ্যাকাউন্ট মারফত, তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগের জন্য যাদের শস্য নষ্ট হয়েছে এবং শুধু তাই নয়, তাদেরকে শস্য বীমা যোজনার আওতায় আরো 293 কোটি টাকা দেওয়া হয়েছে। 2 কোটিরও বেশি কৃষককে দেওয়া হয়েছে এই 293 কোটি টাকা। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তার দুটি অংশ আছে। একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সহায়তা দেওয়া, যা রাজ্য সরকার গত 2019 সাল থেকে দিয়ে আসছে। আরেকটি হচ্ছে বাংলা শস্য বীমা যোজনার আওতায় প্রাকৃতিক দুর্যোগে যাদের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই শস্য বীমা যোজনার আওতায় ক্ষতিপূরণ দেওয়া, এবং সেই হিসাবে রাজ্য সরকার 293 কোটি টাকা দিল। আর অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 2900 কোটি টাকা দেওয়া হলো 1,05,00,000 কৃষককে। ধন্যবাদ সোমরাজ। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সে খবরও নিঃসন্দেহে এক ভালো খবর, এক পরিবর্তনের খবর। কি পরিবর্তন? না, স্কুলের টাইম যদি পরিবর্তন করা যায়, যদি স্কুলের টাইম যদি বদল করা যায়। কারণ যে পরিমাণ গরম এবং তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের মধ্যে স্কুলের সময় যদি পরিবর্তন করা যায় তাহলে কি কেমন হয়? দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অন্তত পশ্চিমের জেলাগুলোর কথা বলতেই হবে যে সেখানে যে পরিমাণ তাপপ্রবাহ বা তাপমাত্রার পারদ যেভাবে চড়ে রয়েছে, তাতে স্কুলের টাইম পরিবর্তন করা বোধহয় জরুরি। আর সে হলো স্কুল শিক্ষা দপ্তর কি বলছে আমি জানবো একটু সোমরাজের সঙ্গে কথা বলে। সোমরাজ, কিভাবে এই স্কুলের টাইম চেঞ্জ করার কথা বলা হচ্ছে? দেখো, গতকাল থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের থেকে মতামত নিচ্ছিল, যদি স্কুলের সময়সীমা বদল করা হয় তাহলে কি সুবিধা হতে পারে, বা ছাত্রছাত্রীদের এই অত্যাধিক তাপপ্রবাহের জন্য কি অসুবিধা হচ্ছে। এই মতামত নেওয়ার পরই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যে অ্যাডভাইজারিতে প্রথমত বলা হয়েছে যে স্কুলগুলিকে অনুমতি দেওয়া হলো যে তারা প্রয়োজনে স্কুলের সময়সীমা বদল করতে পারে। কি সময়সীমা বদল করবেন, কখন থেকে ক্লাস শুরু করবেন, কখন শেষ করবেন, সেটা গোটাটাই স্কুলগুলি সিদ্ধান্ত নেবে। তবে সেক্ষেত্রে স্কুলগুলি সকালেও ক্লাস করতে পারেন বা নিতে পারেন ছাত্রছাত্রীদের। তবে গোটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই রাজ্যের স্কুলগুলির ওপর ছেড়ে দিয়েছে। পাশাপাশি প্রাথমিক স্কুলগুলিও স্কুলের সময়সীমা পরিবর্তন করতে পারে। কিভাবে তারা ক্লাস নেবেন, কত সময়সীমা ধরে ক্লাস নেবেন, সেটা স্কুলগুলি সিদ্ধান্ত নেবে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, প্রথমত মিড ডে মিল যে পরিষেবা যেন স্বাভাবিক থাকে, আর দ্বিতীয়ত স্কুলের পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয়। এই দুটি বিষয়কে মাথায় রেখেই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তরের তরফে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য। পরিমল বাবু, এক্ষেত্রে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত মনে হয় যে তাদের সময় পরিবর্তন করে সকালে ক্লাস করালে সুবিধা হবে? কারণ মনে রাখতে হবে সিলেবাস শেষ করাটাও জরুরি। সকালে ক্লাস করালে হয়তো ক্লাসের সময়সীমা কমে যাবে বা মোট স্কুলের সময়সীমা কমে যাবে। হ্যাঁ, সময়সীমা কমবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সময়সীমা কমার থেকে বড় কথা হচ্ছে অতিরিক্ত যে হিট, এক্সেসিভ হিটে ছেলেমেয়েরা যদি ক্লাসটাই করতে না পারলো,
তাহলে সময় বাড়িয়েও সেই সময়টা উপযোগী সময় হবে না, এফেক্টিভ টিচিং লার্নিং এর ক্ষেত্রে সহায়ক নয়। স্বাভাবিকভাবেই সকালে যদি আমরা এই ক্লাসটাকে অ্যারেঞ্জ করতে পারি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে, স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা যে সময়টা অর্থাৎ যে সিলেবাসের যে অংশটুকু অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং যেটা বেশি স্ট্রেস দেওয়ার দরকার, সেক্ষেত্রে আমরা সেই সিলেবাস সেই রুটিন অনুসারে ফ্রেম করে ছাত্রছাত্রীদের সহায়ক এফেক্টিভ টিচিং লার্নিং প্রসেসটাকে আমরা করতে পারি অবশ্যই। অতএব সময় বদলানোর ক্ষেত্রে একটা উপযুক্ত সিদ্ধান্ত বলে আমার মনে হয়। ধন্যবাদ পরিমলবাবু। তো গরম কতদিন থাকবে? যে পরিস্থিতি তৈরি হয়েছে অন্তত পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোয় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কতদিন থাকবে এই অবস্থা? এবং বৃষ্টি আসার পরেও এই প্যাচে গরম থাকবে। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত বা এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু স্কুলের বাইরেও মানে যারা পড়ুয়া তারা ছাড়াও বাকিদেরও সারাদিন বিভিন্ন কাজে বেরোতে হয়, তাদেরও হাঁসফাঁস দশা, অস্বস্তি চরমে। কতদিন থাকবে এই পরিস্থিতি? হাওয়া অফিস কি বলছে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি তাতে এখনো নিশ্চিত করে আবহাওয়া দপ্তর বলতে পারছে না যে কবে বর্ষা আসবে। আর বর্ষা যখন না আসবে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এই মুহূর্তে কিঞ্চিত বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেগুলো বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হবে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা স্থানীয়ভাবে লোকালাইজড হবে এবং সেখানে সামগ্রিকভাবে যে স্বস্তি, সেই স্বস্তি মিলবে না। কারণ আগামী শুক্রবার থেকে, অর্থাৎ আজকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি দু এক জেলায় হচ্ছে সেটা হয়তো দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে, তবে স্বস্তি মিলবে না। যেখানে যখন বৃষ্টি হবে সেখানে তখনই এই ধরনের স্বস্তি কিছুটা মিলবে। কোথাও ঝড় হবে, বৃষ্টি হবে, বজ্রপাতের আশঙ্কা থাকছে। কিন্তু বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি যেটা উত্তরবঙ্গে এই মুহূর্তে হচ্ছে এবং আগামী 2-3 দিন আরো ভারী বর্ষণের সম্ভাবনা, ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যাতে সিকিম, ভুটান থেকে প্রচুর জল আসছে, তাতে নদীর জলস্তর বাড়বে, নিচু এলাকা প্লাবিত হবে। কিন্তু দক্ষিণবঙ্গে কবে এই মৌসুমী বায়ু ঢুকবে, অর্থাৎ ইসলামপুরে 31শে মে থেকে আটকে রয়েছে, সেই মৌসুমী বায়ু ঠিক কবে ঢুকবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর নিশ্চিত করে বলতে পারছেন না যে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি ঢুকবে। যতদিন বৃষ্টি না ঢোকে ততদিন এই হাঁসফাঁস দশা, এই অস্বস্তি থাকবে, গরম বাড়বে। এরম পশ্চিমে পরিস্থিতি চরমে উঠবে, অর্থাৎ বাঁকুড়া, যেমন বলছিলাম আপনাদের, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের ক্ষেত্রে গরম চরমে উঠবে। তো এই খবরের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে, রাজ্য রাজনীতির খবর থাকবে দিল্লির খবর। বিরতির পর সঙ্গে থাকুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যায়, নবান্নে খবর এসেছে, অভিযোগ এসেছে যে জমি দখল করা হচ্ছে, জমি জবরদখল করা হচ্ছে। শুধু তাই নয়, সরকারি জমি, সেই জমির চরিত্র বদল করা হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ বারবার আসার পর এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই কড়া পদক্ষেপ? প্রশাসনিক বৈঠকে কি নির্দেশ দিচ্ছেন তিনি, জানবো। নবান্ন থেকে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। হ্যাঁ, দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করেন সেই সময় সরকারি জমি কেন দখল হয়ে যাচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্টতই তিনি বলেন, কার্যত নির্দেশ দেন যে যারা জমি দখল করছেন তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। কেন এই প্রসঙ্গ উঠে এলো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি সরকারি জমি দখলের অভিযোগ আসে বলেই সূত্র মারফত খবর এবং সেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার সাথে সাথে এও নির্দেশ দেন যে সরকারি জমিগুলিতে ব্যানার হোর্ডিং লাগিয়ে দিতে হবে যে এটি একটি সরকারি জমি। পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে স্পষ্ট নির্দেশ দেন যে এই বিষয়ে তিনি কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছেন, অর্থাৎ সরকারি জমি দখল করা যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তা নিয়ে স্পষ্টই নির্দেশ দেন। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার ভাঙন নয়, এর আগেও উত্তরবঙ্গে থেকে একাধিক অভিযোগ এসেছে, খোদ কলকাতা থেকে অভিযোগ উঠেছে, দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে। মনে করা হচ্ছে সেই সব অভিযোগের নিরিখেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জিরো টলারেন্স নীতি নিচ্ছেন এবং শুধু তাই নয়, যারা দখল করে রয়েছেন তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের বৈঠকে দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এবং ভোট মিটতেই একরকম বলা যেতে পারে
মিশন মোডে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন জমি জবরদখল যারা করবে বা যারা সরকারি জমির চরিত্র বদলের কথা ভাববে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দরকার হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তারই পাশাপাশি কাটমানি, এই কাটমানি প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব পোষণ করছেন। বিভিন্ন কাজে কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ। একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাটমানি ঢুকতে এবার কড়া বার্তা। সরকারি কাজে স্থানীয় নেতারা তারা কাটমানি নিচ্ছেন বলে অভিযোগ উঠছে। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিচ্ছেন। বালি ও কয়লা পাচার রুখতে আরো সক্রিয় হতে হবে। এর আগেও বারবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বালি ও কয়লা পাচার কেন রোখা যাচ্ছে না, উষ্মা প্রকাশ করেছেন তিনি। নবান্নের বৈঠক থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন যে এখনো কেন বালি কয়লা পাচার রোখা যাচ্ছে না, আরো সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ। ভোট 1.5 মাস ধরে ভোট প্রক্রিয়া চলেছে এবং প্রচার সব মিলিয়ে 3 মাস তো বটেই। আর সেই ভোট মিটতেই সাময়িক ছুটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন। কি লিখেছেন তিনি জানবো। আবির রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। আবির, কি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাময়িক বিরতি নেওয়ার কারণ হচ্ছে চিকিৎসাজনিত কারণে তিনি বিরতিটি নিচ্ছেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে নবজোয়ার যাত্রা যখন করেছিলেন সেই সময় গোটা রাজ্যের মানুষের সাথে বিভিন্ন জায়গাতে তার কথা হয়েছিল। সেই কথার প্রেক্ষিতে লক্ষ্মীর ভান্ডার যার সুফল পাচ্ছেন হচ্ছে মহিলারা। দ্বিতীয়ত তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে 100 দিনের কাজ এবং একই সঙ্গে হচ্ছে আবাস। দুটি ক্ষেত্রেই রাজ্যের যে প্রাপ্য টাকা তা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং তার একটা প্রভাব 2024 লোকসভা নির্বাচনে পাওয়া গিয়েছে। সাধারণ মানুষ যে কেন্দ্রের প্রতি বিরক্ত সেটাই লক্ষ্য করতে পারা গেছে। তিনি একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আবাসের ক্ষেত্রে তিনি যে প্রতিশ্রুতির কথা বলেছিলেন তিনি ইতিমধ্যে গোটা বিষয়টিকে নিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি একটি স্বল্প বিরতি নিচ্ছেন সংরক্ষণের যে কাজ থেকে সাময়িক তার একটা ছেদ তৈরি হচ্ছে একটা চিকিৎসাজনিত কারণে। তবে এই সময়টা তিনি পুরোপুরিভাবে ব্যবহার করবেন যে আরো কি করে মানুষের কি প্রয়োজন রয়েছে বা মানুষ কি চাইছে সেই বিষয়টার উপরে, এবং তারপর পুরোদমে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে যে কাজ করবেন এটাই তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে এই নির্বাচন পর্ব গেল, অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন। তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই। যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন। আমরা দেখেছিলাম ভোটে জেতার পর যখন প্রথম সাংসদদের নিয়ে বৈঠক করলেন নরেন্দ্র মোদী এনডিএর সাংসদদের নিয়ে, সেদিন তিনি সংবিধান ছুঁয়ে প্রণাম করেছিলেন। সেই সময়ের ছবি একবার আপনাদের দেখাই। সেদিন তিনি বলেছিলেন যে আমরা উন্নত দেশ করব, উন্নত ভারত করব, এবং এখান থেকে বেরিয়ে তিনি যান লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করতে, মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করতে, এবং সেদিন সেই সংবিধানের প্রণাম নিয়ে এবার খোঁচা দিচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী খোঁচা দিচ্ছেন, বলছেন এজেন্সি দিয়ে স্বৈরতন্ত্র চালিয়েছেন, মানুষ তা মেনে নেয়নি, সংবিধান নিয়ে ছেলে খেলা বরদাস্ত করছে না দেশের মানুষ। ভোটের ফল প্রকাশের পর সংবিধান ছুঁয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী, আর সেই প্রসঙ্গ তুলে এনেই আক্রমণ রাহুল গান্ধীর। তাঁর দাবি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে স্বৈরতন্ত্র চালাতে চেয়েছিলেন মোদী, কিন্তু মানুষ স্বৈরাচারীর কথা মানেনি। মানুষ স্বাধীনভাবে নিজের মত দিয়েছে, দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে সংবিধানই আমাদের শক্তি, সেখানে হাত দেবেন না। They thought that just because they have political power, just because they have ED, they have CBI, they have the income tax department,
they can dictate to the people of India what is going to happen. The people of Kerala, the people of Uttar Pradesh, they showed the Prime Minister, people of all other states showed the Prime Minister that you cannot dictate to the people of India what we want. And the people of India also told them that the Constitution is our voice. Do not touch the Constitution. যে দামে কেনা যদি তার থেকে কিছুটা দাম বাড়িয়ে বিক্রি করা হয় তাহলে সেটা ব্যবসা, কিন্তু 300 টাকার জিনিস যদি 6 কোটি টাকায় কেউ বিক্রি করেন কি বলবেন? নিঃসন্দেহে জালিয়াতি। আর সেই জালিয়াতির শিকার আমেরিকার এক ডিজাইনার, এবং সেই জালিয়াতির শিকার হয়েছেন তিনি আমাদের দেশে এসে। জয়পুরে, রাজস্থানের জয়পুর থেকে গয়না কিনেছিলেন। আমেরিকায় এক্সিবিশন, প্রদর্শনী, সেই প্রদর্শনীর সময় ধরা পড়ে আসলে এই গয়না নকল। 6 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। হিসেব করে দেখলে দেখা যাচ্ছে ওই গয়নার দাম 300 টাকার বেশি নয়। এরপর দোকানে কথা বলতে যান, মালিকের সঙ্গে ঝগড়া, মালিকের ছেলের সঙ্গে ঝগড়া, শেষমেশ তাদের বিরুদ্ধে এফআইআর, মার্কিন দূতাবাসেও জানান। তারপর একটা সময় দেখা গেল ওই জুয়েলার্সের মালিক পলাতক। রাজেন্দ্র সোনি, গৌরব সোনি, লুকআউট নোটিশ জারি করা হলো। হলমার্ক সার্টিফিকেট দিয়েছিলেন যিনি, সে হলমার্ক সার্টিফিকেট দিয়েছিলেন যে সার্টিফিকেট, সেও তো নকল। তো সেই হলমার্ক সার্টিফিকেট দেওয়া নন্দ কিশোর গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে গয়নার হলমার্ক সার্টিফিকেট জাল এবং হীরের পরিবর্তে মোশানাইট পাথর ব্যবহার করা হয়েছিল, আর 14 ক্যারেটের জায়গায় 2 ক্যারেট সোনা। यूएस एक लेडी है, वो पिछले 2 साल से जोरी बाजार के अंदर 2 व्यवसायी हैं जिनके अंदर वो व्यापार कर रही थी, जिनके साथ यूएस के अंदर एग्जीबिशन लगी और उसमें अपने कुछ आइटम जब उसने चेक करवाए, उनके जो डायमंड होने चाहिए थे, उनके अंदर मोसेनाइट पत्थर था वो निकला। उनको हॉलमार्क के सर्टिफिकेट बना के देते थे, उनको जब हमने जांच करवाया तो वो फर्जी निकले। गौरव सोनी है, लुकआउट नोटिस जारी करवाया है। दूसरा राजेंद्र सोनी। हम आगे इन दोनों मुलजिमों को ढूंढने के लिए हमने टीमें लगा रखी है, जल्दी उनको गिरफ्तार करके आगे की कार्रवाई करें। Gaurav Sunny and his father have been systematically cheating me in jewelry. They have been shipping me 9 carat and gold plate instead of 14 carat. They have been shipping me entirely moissanite instead of natural diamonds. It's not just me, it's about 10 other designers. He has included fake certificates and other people to lie on top of his lies. It has been incredibly damaging to my business. নিয়োগ দুর্নীতির তদন্তে আরো একবার হাইকোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হাইকোর্ট মনে করছেন কোথাও একটা গা ছাড়া মনোভাব রয়েছে, বেছে বেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্তে স্বচ্ছতা নেই মনে করছেন হাইকোর্ট। কি পর্যবেক্ষণ, কেন এরকম মনে হচ্ছে? হাইকোর্ট চত্বর থেকে অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, দীর্ঘ প্রায় 1.5 মাস পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আজকে শুনানি হয় বিশেষ বেঞ্চ, এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেক্ষেত্রে ইডি এবং সিবিআই তরফে তদন্তের সর্বশেষ যে অগ্রগতি তার রিপোর্ট পেশ করা হয়। কিন্তু সেই রিপোর্ট নাড়াচাড়া করতে করতেই বিচারপতি অমৃতা সিনহা সরাসরি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ইডির একাংশ অফিসার, আধিকারিক, তারা পরিষ্কারভাবে তাদের মধ্যে গাছাড়া মনোভাব দেখা যাচ্ছে, তাদের মধ্যে খামতি রয়েছে তদন্তে, কারণ তারা জিজ্ঞাসাবাদের প্রশ্নে কার্যত বেছে বেছে জিজ্ঞাসাবাদ করছে। কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করছে নিয়োগ দুর্নীতি মামলায়, আবার কিছু জনকে জিজ্ঞাসাবাদ করছেই না। কার্যত এই তদন্তে বাছাবাছির ওপরে জিজ্ঞাসাবাদ এগোচ্ছে, এমনটা তিনি তার নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়েছেন। শুধু তাই নয়, কোন কোন অফিসার ইডির এই কাজ করছেন তিনি নামও বলে দিতে পারেন। কিন্তু তদন্তের স্বার্থে যেহেতু আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে, আদালত তার নির্দিষ্ট বিভিন্ন ইনপুট ইতিমধ্যেই কোর্টের কাছে আসছে, সেই সূত্র থেকেই যেটা বিশ্বাসযোগ্য, জেনুইন, আসল, সেই জায়গা থেকেই এই তথ্য বিচারপতি পেয়েছেন। এই বিষয়ে ইডির অফিসারদের সতর্ক করল কলকাতা হাইকোর্ট। ইডির আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেলের মাধ্যমে কেয়ারফুল ফর ইডি অফিসারদের
তিনি বার্তা দিলেন। একই সঙ্গে যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখানো হয়েছে, টাকার উৎস কোথায়, অর্থাৎ যে পরিমাণ টাকা দেখানো হচ্ছে এই তদন্তের প্রসিড অফ টাইমে, অর্থাৎ ইডির তদন্তে সেই টাকা কিভাবে এলো তার কোনো দিশা তদন্তের অগ্রগতি রিপোর্টে নেই। ইডি তার ক্ষেত্রে জানিয়েছে টাকার উৎসটা জানাতে পারবে সিবিআই, কিন্তু সিবিআই রিপোর্টে এই বিষয়ে কোনো নির্দিষ্ট উত্তর নেই। বারবার বলছেন যেভাবে ইডি বা এজেন্সি এই তদন্তকে এগিয়ে যাচ্ছে তাতেই তদন্তে কবে শেষ হবে কেউ বলতে পারবে না, এবং যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এই মামলায় জেলে রয়েছেন তারা তো প্রত্যেক কি জামিন পেয়ে যাবে। এবং তদন্তের যে অগ্রগতি রিপোর্ট, যেটা ডিভিশন বেঞ্চের একটা নির্দেশ ছিল ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্ত করতে হবে ইডিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে, তার কোনো সীমা শেষ কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থায় 30শে জুলাই মামলার দিন নির্দিষ্ট হয়েছে পরবর্তী শুনানির জন্য, এবং সেখানে ইডি এবং সিবিআই কে কার্যত ফাইনাল তদন্তের সামগ্রিক একটা রিপোর্ট, বিশদ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এবং ইডি অফিসারদের এই যে গাছাড়া মনোভাব, খামতি, তদন্ত, বেছে বেছে জিজ্ঞাসাবাদ, এই সমস্ত কিছুর মধ্যে উঠে তাদের কাজ করতে হবে, এই বার্তা এদিন বিচারপতি অমৃত সিনহা দিয়েছেন। এবং ওই দিন দুই এজেন্সিকে দিতে হবে আদালতে, এমনটাই নির্দেশে জানানো হয়েছে। এবং একই সঙ্গে রাজ্যেও একটি নির্দেশ ছিল সেপ্টেম্বর মাসে 2023-এ, সেই নির্দেশ এখনো কার্যকর না হওয়ার কারণে রাজ্যেরও বেশ কিছু বিষয় নিয়ে তিনি উষ্মা ব্যক্ত করেন, এবং রাজ্যকে ওই রিপোর্ট আগামী শুনানির দিন পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। ধন্যবাদ।